স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। সুবেদার বলল। কপালের ভাঁজ দৃঢ় হলো দর্পণের। তার জানা তথ্যের সাথে পাওয়া কোনো তথ্যের মিল নেই। সূক্ষ্ম চিন্তার ভাঁজ কপালে থেকেই যায়। তাদের আলাপকালেই তথ্য প্রযুক্তির ধারকটি তীব্র শব্দ করে উঠল। 12:30 বাজে তারা রিমাইন্ডার দিচ্ছে। সেদিকে নজর দিতেই দর্পণের খেয়াল আসলো তাকে আজ কারোর আতিথেয়তা রক্ষা করতে হবে। বহুদিনের ব্যবধানে সাইব দর্পণ একে অপরের জগিং পার্টনার হয়ে গিয়েছে। সেই সাথে আন্তর্জাতিক দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। তার ডাক্তার মেয়ের থেকে লুকিয়ে লুকিয়ে ডায়েটকে একদম তুচ্ছ-তাচ্ছিল্য করে না। দুজনে পেট পুড়ে বাটারের তৈরি চিকেন বান খাওয়া, কোলেস্টেরল কমাতে করা দৌড়ঝাঁপ ডায়েট দুজনের বন্ডিংয়ের কাছে ফিকে পড়ে যায়। সেখান থেকে সাইফের আক্ষেপ যে তার মেয়ের অভিনন্দন পার্টিতে যোগদান করতে পারেনি, তাই আজ তার নিমন্ত্রণ তাদের বাড়িতে। শ্রদ্ধার জায়গা থেকে হলেও কি এটা গ্রহণ করতে হয়েছে? কিন্তু যে এই নিয়ন্ত্রণের উৎস, তার জন্য তো কিছু নেওয়া হলো না। সে অনাহুতর ন্যায় অদ্রিতা নামের মেয়েটির দিকে তাকালো। তার ডিপার্টমেন্টের একজন সুদক্ষ সৈনিক অদ্রিতা। সে সুবেদারকে বলল, সুবেদার, আপনি যতদূর সম্ভব এটা নিয়ে স্টাডি করুন। বাকি কথা রাতের মিটিংয়ে জানানো হবে। এখন আপনি আসতে পারেন। সুবেদার তথস্থভাবে মাথা নাড়ল, স্যালুট দিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। সে যেতেই দর্পণ অদ্রিতার উদ্দেশ্যে বলল, মিস অদ্রিতা, আপনার হাতে কোনো কাজ না থাকলে আমায় একটু সাহায্য করুন। অদ্রিতা যেন চাঁদ হাতে পেয়ে গেল। চোখে মুখে লুকায়িত উচ্ছ্বাস যেন ঠিকরে বের হতে আসছে। তবুও পেশাগত কঠোরতার সামিয়ানা দ্বারা মেয়েলি আবেগ সামলে নিল সে। বান্দারবান সেনানিবাসে সে কর্মরত বছর দুয়েক। তবে নয়া যোগদান করা এই কাঠখোট্টা কর্মকর্তার প্রতি অচিরেই আনমনে একটা সুপ্ত বাসনা লালিত হচ্ছে। এটি পেশায় যুক্ত হয়তো কোনো বাধা আসবে না। সে বিগলিত হেসে বলল, আই অলওয়েজ ফ্রি স্যার। বলুন কি করতে হবে। ধন্যবাদ, ফলো মি। বলেই সে গটগট পায়ে বেরিয়ে গেল। 5 তলা বিশাল আকার আড়ম্বরে মুখরিত শপিং সেন্টার, মূলত শপিং সেন্টার। দর্পণ বিভ্রান্ত নিয়ে আশেপাশে তাকালো। কোথায় ঢুকবে? জামার দোকানে, নাকি জুতার, নাকি চকলেট? ওহ, মেয়েদের তো সাজগোজ খুব পছন্দের, কি যেন বলে কসমেটিক্স মেবি। হ্যাঁ, সেটাই ভালো হবে মনে হয়। অতিরিক্ত চিন্তা বাড়ল না। চিন্তা কমানোর জন্যেই তো অদ্রিতাকে এনেছে। মিস অদ্রিতা, বলুন তো মেয়েদের কোন জিনিস উপহার দিলে তারা উপকৃত হবে কিংবা খুশি হবে? দর্পণ গম্ভীর গলায় জিজ্ঞেস করলো। দৃষ্টি এখনো তার এলোমেলো। এই মেয়েদের সেকশনে ঢুকলেই সে ঘোরগ্রস্ত হয়ে পড়ে। কোনটা রেখে কোনটা কিনলে ভালো হবে? অদ্রিতার মুখে খানিক অন্ধকার নেমে এলো। সবার স্যার কার জন্য উপহার কিনবেন? গার্লফ্রেন্ড? সে কৃত্রিম হাসি টেনে বলল, কার জন্য নেবেন স্যার? আপনার বোন নাকি অন্য কেউ? না মানে বয়স গড়ন জানলে একটু সুবিধা হতো উপহার বাছাই করতে। না, আমার কোনো বোন নয়। এতটুকু শুনতেই আরো অন্ধকারে ছেয়ে গেল অদ্রিতার মুখশ্রী। ফ্যাকাশে চোখে তাকালো দর্পণের দিকে। আমার একজন পরিচিত গুরুজন তার মেয়ের জন্য ঘরোয়া নিমন্ত্রণ। বয়সের ব্যাপারে তো তেমন কিছু জানি না, তবে আনুমানিক 25-26 হবে, যেহেতু সদ্য ডাক্তার হয়েছে। মুহূর্তেই শত প্রজাপতিরা ডানা ঝাপটাতে লাগলো অদ্রিতার মন মস্তিষ্কে। মলিনতা দূর হয়ে উল্লাসিত চঞ্চল হয়ে উঠল নিভে যাওয়া বদন। পরপরই আবারও মিলিয়ে গেল সকল উল্লাস দর্পণের কথায়। আর দেখতে কিছুটা মাখনের মতো সফট, হলদেটে খুঁতহীন বরণ। দর্পণ ঠোঁট কামড়ে ভাবুক কণ্ঠে বলল, সে শিয়াশাকে দেখেছে, গভীরভাবেই দেখেছে, তবে তার বর্ণনা দেওয়ার অভিজ্ঞতা তার নেই। মেয়েদের অপার্থিব সৌন্দর্যের বর্ণনা কিভাবে দেয়? মাথায় এগুলোই এসেছে, বর্ণনা স্বরূপ তাই এগুলোই বলে এসেছে। অদ্রিতা কোনো মতে হাসলো। পরিচিত একজনের মেয়ে, তাই বলে এমন বর্ণনা আশা করেনি সে। তাহলে তো খুব সুন্দরী। আপনি বরং সাজগোজের কিছু জিনিস নিতে পারেন। আজকালকার মেয়েরা তো মেকআপ সুন্দরী হয়, পছন্দ করবে খুব। অদ্রিতার কথায় দর্পণ খানিক প্রতিবাদ করলো। সকলে এমন হয় না। আপনি বরং চলুন, আমরা ওই দোকানটাতে ঢুকি।
একটা গহনার দোকানের দিকে নির্দেশ করে বলল দর্পণ। অদ্রিতা কিছুটা অবাক হলো দর্পণকে গোল্ডের দোকানে ঢুকতে দেখে। সে হাস্যকর কণ্ঠে বলল, আপনি নিশ্চয়ই গোল্ডের কিছু উপহার দেবেন না স্যার? এত দামি উপহার সামান্য ঘরোয়া নিমন্ত্রণে তো কেউ দেয় না। নিমন্ত্রণ তো নিমন্ত্রণ হয়, ঘরোয়ার এলাহি বলে কিছু হয় না। তেমনি উপহারও এমন হওয়া উচিত যা জীবনের শেষ পর্যন্ত একজনের সাথে থাকবে, কাজে লাগবে। বলেই সে একটা ব্রেসলেট হাতে নিল। দূর থেকে এটাই চোখে বেঁধেছিল, তাই ঢুকেছে এখানে। সে মুচকি হাসলো রাগী। মেয়েটা যখন হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলবে তখন ঝুলন্ত চাঁদ তারাগুলোও নাচবে। সে কিনে নিল সেটা। এই জীবনে শুধু ইনকাম করেই গেল, খুব একটা খরচ তার নেই। ব্যাংক থেকে প্রতি মাসে মেসেজ আসে আপনার অ্যাকাউন্টে এত জমা হয়েছে। সে কখনো অ্যামাউন্ট পড়েও দেখে না, ঠিকভাবে অ্যামাউন্ট পড়তেও দেখে না, ঠিকভাবে বলতেও পারবে না কত হয়েছে, গণিত নাকি অগণিত, গড নোজ ওয়েল। গায়ের রক্ত ঝরাই সে দেশের জন্য, টাকার জন্য নয়, তন্মধ্যে নিজের বাঁচার তাগিদে যেটুকু প্রয়োজন। মাঝে মধ্যেই একজন খরচ করার মতো মানুষের খুব প্রয়োজন বোধ করে, যে তার অবহেলিত টাকাগুলোকে খরচ করবে। বলবে আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা এনো, ওটা এনো, আমাকে কিছু টাকা দাও, এটা কেন ওটা কেন, আমাকে কিছু টাকা দাও। তবে আফসোস, এমন আবদার করার মতো ত্রিভুবনে আর কেউ নেই। তাই এই খবরটা তার কাছে অতি সামান্য ঠেকলো। পুরোটা সময় অদ্রিতা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কাটিয়ে দিয়েছে। একটা সামান্য পরিচিত মেয়ের জন্যে স্যার এত দামি উপহার দিল। মনে মনে বেশ কয়েকবার উত্তাপ প্রকাশ করলো দর্পণকে। হতাশা ছেয়ে গেল ভেতরে ভেতরে, তবে তার হতাশা নিমেষেই উবে গেল দর্পণের কথায়। আপনি তো নাকের ফুল পড়েন, এটা আপনার জন্য। আর অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। অদ্রিতা নিতে চাইলো না, ওটাও দামি ডায়মন্ডের 3 পাথরের একটা নথ। তবে দর্পণের কথা নয়, বরং আদেশের পরিপ্রেক্ষিতে সে কিছুই বলতে পারে না। হাসি মুখে উপহারটা নিল এবং মন থেকে শঙ্কার বীজও দূর হয়ে গেল। স্যার উদার মনের মানুষ, সকলের ক্ষেত্রে সে এক প্রভেদহীন। জোহরের নামাজটা দর্পণ, সাইব, আশরাফ, আসফাকের সাথে গলিয়ে মোড়ের বড় জ্যামে মসজিদে পড়ল। তাদের সাথে হাঁটতে হাঁটতে চৌধুরী নিবাসে চলে গেল সে। গেট সংলগ্ন রাস্তায় আসতেই একজন সৈনিক দাঁড়িয়ে আছে, ফুলের তোড়া আর একটা ব্যাগ হাতে। দর্পণ বলল সেটি তার মালিকের কাছে পৌঁছে দিতে। শিয়াশা দরজা খুলতেই দেখা মিলল ধবধবে সাদা পাঞ্জাবিতে আবৃত বলিষ্ঠ দেহের 3 সুপুরুষের সরু চোখে একবার তাকিয়ে ছিল এই আটোসাটো শ্যামরঙা মুখশ্রীর দিকে। পেছন থেকে একজন খাকি পোশাকে আবৃত সৈন্য বিশালাকার একটি ফুলের তোড়া ধরিয়ে দিল। ছিমছাম গরনের দেহটার খানিক বেগ পেতে হলো মস্ত বড় তোড়াটি ধরে থাকতে। তোড়ার আড়াল থেকে মাথা বের করে বিভ্রম নিয়ে জিজ্ঞাসা করলো, এটা আমায় কেন দিচ্ছেন ওমর ভাই? পাপা এনেছে? নো ম্যাম, এটি দর্পণ স্যারের নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে। কি? শিয়াশার কণ্ঠে বিস্ময়। সে একবার অদূরে মৃদু হেসে গম্ভীর গলায় কথা বলতে থাকা ব্যক্তির দিকে তাকালো, আর একবার লাল গোলাপে পরিপূর্ণ তোড়াটির দিকে। মানুষকে ফুল দিতে হয় এটা বুঝি কাঠখোট্টা লোকটা জানে। আশরাফ, সাইব, আসফাক, দর্পণ জমিয়ে আড্ডা দিচ্ছে। খুব জমে উঠল 4 জন যুক্তিবাদী নাগরিক হিসেবে। দেশের সকল আড্ডাতেই যেন সমাধান হয়। আইনগতভাবে সেগুলো শুধুই খবরের কাগজে ছাপা হয়, কালপ্রিটদের আর খতিয়ে দেখা হয় না। মাঝে মধ্যেই আশরাফ আর সাইফের উচ্চস্বরে হাসির শব্দ আসছে। দর্পণ, আসফাক নিঃশব্দে হাসে, তাও ক্ষণকালের জন্য। বেশিক্ষণ হাসি দেখা যায় না গম্ভীর মুখখানায়। সকলে আমোদিত চিন্তা নিয়ে হাজির হলো খাবার টেবিলে। মিনি আর শিয়াশা সবকিছু সাজিয়ে রেখেছে আগে থেকেই। সাইব উৎসাহিত হয়ে প্রত্যেকটা খাবারের ঢাকনা তুলল। মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সাইফের ফ্যাকাশে মুখ দেখে আসফাক আর আশরাফ উকি দিল খাবারগুলোর মাঝে। সহসা মুখে হাত দিয়ে কেশে উঠল আশরাফ ও আসফাক। ঘিতে ভাজা পোলাও, মশলা তেলে ঝুবুথুবু রোস্ট লাল হয়ে আছে, খাসির মাংস, গরুর মাংস, পাঙাশ মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, সব যেন তেলের ভেতর সাঁতার কাটছে। মশলার কারণে প্রত্যেকটা খাবারের কালার চমৎকার লালচে হয়ে আছে। সাইফের মাথা হেট হয়ে গেল খাবারের অবস্থা দেখে। এমন খাবার তো দর্পণ মুখেও তুলবে না। মেয়েটি যে প্রথম দিনের প্রতিশোধ তুলেছে সেটা বোঝার আর বাকি রইল না। সে জানে সেই কথা। শ্বশুর শালার দিকে অসহায় হয়ে তাকালো সে।
একজনকে ডেকে এনে এভাবে অপদস্থ করার কোনো মানে হলো? এতে তো তাকে অপমান করা হচ্ছে। আসফাকও অসহায় বোধ করলো। এখন মাইলস্টোন রেস্টুরেন্টে খাবার আনাতে পারে, কিন্তু এতে শিয়াশাকে ছোট করা হবে। সাইফ লজ্জিত ভঙ্গিতে বলল, ইয়াংম্যান, আমি দুঃখিত। সিয়া হয়তো বুঝতে পারেনি তুমি অয়েলি খাবার, হেভি খাবার এড়িয়ে চলো। আসলে ভুলটা আমারই। আমার উচিত ছিল তাকে সাবধানে করা। আমি খুবই লজ্জিত। দর্পণ ব্যস্ত হয়ে উঠল। সে বলল, এটা কি করছেন স্যার? এখানে লজ্জিত হওয়ার কিছু নেই। সে যেটাতে অভ্যস্ত সেটাই করেছে। আর সমস্যা নেই, একদিন হেভি ফুড খেলে খুব একটা ক্ষতি হবে না, বরং ভালো লাগবে। স্বাধীন খাবার খেতে খেতে মুখের রুচি নষ্ট হওয়ার উপক্রম। আজ অন্তত রুচিতে একটু বিঘ্ন ঘটলে রুচির উদ্ধার করা যাবে। আপনি লজ্জিত হবেন না। দর্পণ মৃদু হেসে বলল। সাইফের মুখে তখনও অন্ধকার। সে মুখ ছোট করে তাকিয়ে রইল। তুমি চাইলে আমি বাহির থেকে খাবার আনতে পারি। নো স্যার, কোনো দরকার নেই। আপনি বসে পড়ুন, আমি এটাই খাবো। ঘরোয়া খাবারের স্বাদের কাছে বাইরের সকল খাবারের স্বাদ তুচ্ছ। অতঃপর অতিরিক্ত মশলা, তেল, মরিচ সহ সেই খাবারগুলোই সকলে বিনা অভিযোগে খেয়ে নিল। পুরোটা সময় মিনি তাদের পাশে ছিল, কিন্তু শিয়া ঘরে ঘাপটি মেরে বসেছিল, একবারও বের হয়নি। এসব কোন ধরনের ছেলে মানুষই সিয়া? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? একটা মানুষকে নিমন্ত্রণ করিয়ে এনে এভাবে অপদস্থ করে কি পেলে তুমি? এতে করে তুমি তোমার প্রতিশোধ নাওনি, বরং আমাকে ছোট করেছো তার সামনে। সাইফের রাগান্বিত কণ্ঠস্বর। শিয়াশা হাঁটুতে মুখ গুজে চুপচাপ বসে আছে। মাঝে মধ্যেই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বিগত 10 মিনিট যাবৎ সাইফ বকছে শিয়াশাকে। বাবার থেকে এত বকা সে কখনো খায়নি, তাই আজ এভাবে তার খারাপ লাগছে। আমি সত্যি এটা আশা করিনি তোমার থেকে। আমি চাইলে বাকি সবার মতো তাকে কোনো 5 তারকা হোটেলে খাওয়াতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। কারণ জানো, কারণ হলো ছেলেটা একটা অনাথ, তার কোনো পরিবার নেই। বাসার খাবারের স্বাদ কেমন হয় এটা হয়তো সে কখনো জানে না। তাই আমি চেয়েছিলাম তাকে মন মতো একটু আপ্যায়ন করব, বাসার খাবার হাতে তৈরি করা খাবার খাওয়াবো। কিন্তু না, তুমি তো এটা করলে না, বরং ছেলেটাকে আরো কষ্ট দিলে। ফের সাইফের রাগান্বিত কণ্ঠে শিয়াশা ফুপিয়ে উঠল। কান্নারত গলায় বলল, তুমি তো এগুলো আমায় আগে বলনি, তাহলে তো আমি এমন করতাম না। সেম অন ইউ সিরিয়া। আমি বলবো, তারপরে তুমি মেহমানকে সেভাবে আপ্যায়ন করবে। এটাই শিখিয়েছি আমি তোমাকে। তুমি আমাকে বাজেভাবে ছোট করলে, এমনকি এটাও অপমান করলে আমি তোমাকে সঠিকভাবে মানুষ করতে পারিনি। বলেই সাইফ গটগট করে বেরিয়ে গেল ঘর থেকে। আশরাফ আসফাক দরজার সামনে দাঁড়িয়ে, এভাবে না বললেও পারতে, ও ছোট বোঝেনি। জীবনের 5টি বছর পার করে এসেছে সে। এখনো তাকে ছোট বললে সেটা তাকে উচ্ছন্নে যেতে দেওয়া হবে, তার ভুল কাজগুলোকে প্রশ্রয় দেওয়া হবে। দরজা লাগিয়ে দিল সাইফ। আসফাক ধীর পায়ে শিয়ার ঘরে ঢুকলো। কান্নারত দেহটাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আজ যেটা করেছো সেটা ঠিক হয়নি গিন্নি। কারো মনে কষ্ট দেওয়া ঠিক নয়, তেমনি বাবাকেও। আমাকে অসম্মানিত করছো। এখন আর কেঁদো না, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। শিয়া, কাঁদিস না। তোর মামু আছে না, দেখিস আজ বিকেলেই মেজরকে পুরো ওয়েস্টার্ন এন্ড এর সব হেলদি ফুড এনে খাওয়াবো। বলবো শিয়া খাওয়াইছে। রাফি হাস্য উজ্জ্বল কণ্ঠে বলল। শিয়া কিছু বলল না, সেভাবেই বসে রইল, কান্নারত চোখে হাতের মুঠোয় থাকা আকর্ষণীয় জলজল করতে থাকা অলংকারটির দিকে। যাওয়ার সময় তাকে অভিনন্দন জানিয়ে এটা দিয়ে গিয়েছে, সাথে এক ব্যাগ চকোলেট মিনির জন্য। সে ধীর পায়ে হেঁটে বাবার ঘরের সামনে দাঁড়ালো। আটকানো নয়, চাপিয়ে রাখা। সে উকি দিল ঘরের ভেতরে বাবা বই পড়ছে শুয়ে শুয়ে। সে ভেতরে ঢুকতেই সাইফ অন্যদিকে কাঁধ ফিরে শুয়ে বই পড়তে লাগলো। শিয়াশার ভেতরটা ভেঙে আসলো। বাবার থেকে অবহেলা সে একদম সহ্য করতে পারে না। কান্নারত দেহটাকে নিয়ে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। শক্ত করে জড়িয়ে ধরলো বাবার পেট। শব্দ করে কেঁদে উঠল। বলল, এই বুড়ো, বলেছি না সরি, আর করবো না এমন। তবু এমন রাগ দেখাচ্ছ কেন? ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয়, জানো না ক্ষমা করার মহৎ গুণ? সাইফ শুনল না।
সে ভয়াবহ রাগ করেছে। আজ তার ইগো হার্ট হয়েছে। তার মেয়ে তার অহংকার ছিল, মেয়েটা সেটাই ভেঙে দিয়েছে। সে নিজেকে ছাড়িয়ে অন্যদিকে ঘুরে গেল। সেখানেও শিয়াশার অতর্কিত হামলা। সেদিক গিয়ে আবারও শক্ত করে জড়িয়ে ধরল বাবাকে। সরি বলছি তো, এখনো কেন রাগ দেখাচ্ছ? কথা বলো। এই বুড়ো, কথা বলতে বলেছি না? মাম্মাকে বলে দেবো কিন্তু। আমার কাছে ক্ষমা আছে, যার কাছে চাওয়া উচিত তার কাছে চাও। সাইফ গম্ভীর গলায় বলল। হ্যাঁ হ্যাঁ, তার কাছেও চাইবো। তুমি এখন কথা বলো আমার সাথে। তোমার সাথে কথা বলার মতো কিছু নেই আমার কাছে। কেন নেই? ফের শিয়াশার কান্নারত গলা। নেই মানে নেই। আচ্ছা ঠিক আছে, তোমার বলার লাগবে না, আমি বলছি। সেটা মনোযোগ দিয়ে শুনবে আর হুহা উত্তর করবে। আচ্ছা। সাইফ হাসি আটকে বলল। দরজার সামনে দাঁড়িয়ে থাকা আশরাফ হাসলো মাহিনা মেয়েটির আহ্লাদ দেখে। আপার সবচেয়ে প্রিয় যদি কিছু থেকে থাকে সেটি ছিল শিয়াশা। শিয়া হাসবে থেকে আপা একদম লাফালাফি করতো না। শিয়া জন্মানোর পর সে কি কান্না, তার একটা পরী হয়েছে। সে সবসময় আগলে রাখবে তার পরীকে। সবসময় বলতো, দেখ রাফি, আমার একটা পরী হয়েছে, আমি তাকে কখনো নিচের থেকে দূরে যেতে দেব না। আজ সেই নিচে দূরে চলে গেল, সেই পরী মেয়েটিকে ফেলে। নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বেশি হয়েছিল তার। পরী মেয়েটিকে একা ফেলে রেখে যেতে হয়েছে যে। খুব তরপাত ছিল কি আপা, কি অবস্থায় ছিল সে। শত শত প্রশ্ন, কষ্ট, যন্ত্রণা আজও দাফন করে রেখেছে তারা তিনজন, যেগুলো কখনো সামনে আসতে দেবে না তারা। রাত 10টায় বাড়িতে ফিরল দর্পণ। গোসল সেরে রান্নাঘরে উকি দিল। আজ তো কিছু রান্না করা হয়নি, এখন বাহিরে যাবে খেতে। টি শার্ট ট্রাউজার পরে পকেটে গাড়ির চাবি আর মানিব্যাগ ভরে নিল। বের হওয়ার জন্য দরজায় নব খুলতেই হঠাৎ করেই কারোর বেরং চেহারায় সে খানিক ভরকালো। এখন এভাবে এসে নিশ্চয়ই শিয়াশাকে আশা করেনি। ভ্রুযুগল প্রশ্নবিদ্ধ রেখে গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, আপনি এখানে? শিয়াশা নত মস্তকে হাতের টিফিন বক্সটা এগিয়ে দিল। দুঃখিত, ভুল হয়ে গিয়েছে। পাপার কোনো দোষ নেই, আমি ইচ্ছে করে করেছিলাম ওগুলো। আমি কি কিছু বলেছি? দর্পণ গম্ভীর গলায় বলল। সেটাই বলেননি কেন? আপনার বলা উচিত ছিল। এখন বকে দিন আমাকে, নয়তো বাবা আমার সাথে ঠিক করে কথা বলবে না। ফের নত মস্তকে বলল শিয়া। বাবার পরি বাবার মান ভাঙাতে এখানে এসেছে? ওষ্ঠপুটে শ্লেষাত্মক হাসি নিয়ে বলল দর্পণ। শিয়াশা হ্যাঁ বোধক মাথা নাড়ল। তৎক্ষণাৎ আবার মাথা ডানে বামে ঝাঁকালো। না না, আপনার রাগ ভাঙাতে এসেছি। আমি তো রাগ করিনি। একবার চোখ তুলে দেখে নিল হেয়ালি করা চোখ দুটোর দিকে, পরে আবারও বাড়িয়ে দিল টিফিন বক্সটি। দর্পণ সেদিকে একবার তাকিয়ে হাত বাড়িয়ে নিয়ে নিল সেটি। চোখে বাঁধল ফর্সা মোলায়েম হাতটাই ঝুলতে থাকা চাঁদ তারাগুলোর দিকে। আবছা আলোয় উজ্জ্বলতা ছড়াচ্ছে। ওষ্ঠপুটের হাসি প্রগাঢ় হলো। কাঠখোট্টা মুখটার জিভে তখন খানিক প্রশংসার ভর করছে। হাতের মালিকের জন্যে নয়, নিজের পছন্দের জন্য। দর্পণের দৃষ্টি অনুসরণ করে নিজের হাতের দিকে তাকালো শিয়াশা। মৃদু হেসে বলল, খাটখুট্ট মেজরের পছন্দের প্রশংসা করলে তা অতি নগণ্য হবে। দর্পণ মুচকি হাসলো দরজার হেলান দিয়ে অলস গলায় বলল, সেই অতি নগণ্য শব্দটি শুনলেও কাঠখোট্টা মেজরের নিজের উপর কনফিডেন্সটা আরও বাড়বে। অনন্যা। এতটুকু শব্দ কানে আসতেই ঘেবে নিয়ে একাকার দেহটি অন্ধকারে মিলিয়ে গেল। কয়েক পলক সেদিকে অযথায় তাকিয়ে থাকলো দর্পণ। দরজা লাগিয়ে গাড়ির চাবি মানিব্যাগ ফের তাদের নির্দিষ্ট জায়গায় রেখে দিল। টিফিন বক্সটা খুললে কয়েক ধরনের লাইট খাবার পাওয়া গেল, যেখানে রয়েছে রাইস, চাইনিজ, ভেজিটেবল, সালাদ, হালকা মশলায় রান্না করা মাছ। দর্পণ এগুলোতে অভ্যস্ত। চামচের মাথায় তুলে একটু মুখে দিতেই সে ভ্রু উচালো, বিড়বিড় করে বলল, ডাক্তার তো ঘরে বাইরে সব কিছুতে পারফেক্ট, শুধু মাথাটা মাঝে মধ্যে গায়েব হয়ে যায়। দিন যায় দিন আসে, হাজারো অন্ধকার কাটিয়ে ঠিক প্রভাতের দেখা মিলে জ্বলন্ত আগুনের দীপশিখার ন্যায় সূর্যের আবির্ভাবে। শুরু হয় নিত্য নতুন কর্মকাণ্ড।
ধূপের গন্ধে মৌ মৌ পুরো ঘর। পুজোর ঘরে অনবরত ঘণ্টা বাজার শব্দে খানিক বিঘ্ন ঘটল ঘোরগ্রস্ত না ভাঙতে যাওয়া ঘুমের। বিনোদ আড়ামোড়া ভেঙে কিছুক্ষণ মুখ ডুবিয়ে বসে থাকলো বালিশে। ফের ঘন্টা বাজতেই সে হুড়মুড় করে বিছানা ছাড়ল। মিনিটের মাঝে চড়ুই গোসল দিয়ে কোনো মতে টি শার্ট পরতে পরতে ছুটল পুজোর ঘরের দিকে। লক্ষ্মী এক মনে আরতি দিচ্ছে। সে চুপচাপ লক্ষ্মীর পাশে হাত জোর করে প্রতিমার সামনে বসে পড়ল। চোখ বন্ধ করে মৃদু সুরে দুলতে লাগলো হাত জোর অবস্থায়। আরতি শেষ হলে লক্ষ্মী ডান হাতে জ্বালিয়ে রাখা প্রদীপের ধোঁয়া দিয়ে দিল বিনোদের মাথায়। বিনোদ মাথা নত করে সেটি গ্রহণ করলো। হাত বাড়িয়ে প্রসাদটুকু মুখে পুরে নিল সে। ঠাকুরের প্রতিমার পাশে রাখা সিঁদুরের কৌটোটা হাতে নিল। আধ ভেজা চুলের সিঁথিতে হালকা লাল হয়ে সিঁদুর লেপ্টে থাকা কপালে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিল। টিপের পাতা থেকে ছোট্ট একটা লাল রঙা টিপ উঠিয়ে ঠিক ব্রজযুগলের মাঝ বরাবর বসিয়ে দিল। লক্ষ্মী হাসল। লোকটা এই দুটো জিনিস পুজোর ঘরে এনে রেখেছে, রোজ পরিয়ে দেয় এভাবে। বিনোদ মুগ্ধ চিত্তে হাসল। পানপাতার ন্যায় মুখটার আদল যেন সাক্ষাৎ দুর্গা মায়ের প্রতিমা। থুতনিটা খানিক সুচালো। লক্ষ্মীর এই সুচালো থুতনি তার বেশি পছন্দের। চুমু দেওয়ার এত এত বিশেষ বিশেষ জায়গা থাকতেও তার এই সুচালো থুতনিতে চুমু খেতে হবে? নিয়ম করে এখানে কয়েকবার চুমু না খেলে তার বিরাগ ভাজন হয়। কয়েক মাস আগেও যেই চোখ ছিল অতল গভীরে ঢোকা, কালশিটে দাগ পড়া, রুগ্ন, সেই মুখ চোখে যেন এখন মাতৃত্বের আনন্দের উজ্জ্বলতা ছড়াচ্ছে। এই সিদ্ধান্তটা যদি সে আরো আগে নিত তাহলে মেয়েটাকে অত মানসিক চাপের মধ্যে দিন কাটাতে হতো না। লক্ষ্মী কপাল কুঁচকে দেখছে ভাবুক লোকটিকে। তা দেখে বিনোদ গা দুলিয়ে হাসলো। আঙ্গুল মাথায় লেগে থাকা সিঁদুর খানিকটা লক্ষ্মীর নাকের ডগায় লাগিয়ে দিল। প্রতিক্রিয়া দেখানোর সুযোগ না দিয়েই মাথা নুইয়ে সুচালো থুতনিতে খানিকক্ষণ সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে দিল। এতে যেন মা দুর্গা থেকে মা কালীর রূপ ধারণ করলো লক্ষ্মী। খেপে গিয়ে বলল, আপনি ইদানিং আলসে হয়ে গিয়েছেন। পুজোর ঘরে আসতে দেরি, ঘুম থেকে উঠতে দেরি, কাজে যেতে দেরি, ঘরে আসেন তাড়াতাড়ি, এসে এমন ফাজলাম করেন। পুজোর ঘর থেকে বের হতে হতে বলল লক্ষ্মী। পাল্টা তেরা উত্তরটা আসলো তৎক্ষণাৎ। তুমি ইদানিং সুন্দর হয়ে গিয়েছো, মোটা ও গুলোমুলো হয়ে গিয়েছো, ব্যস্ত হয়ে গিয়েছো, সারাক্ষণ পুজোর ঘরে পড়ে থাকো, আমার দিকে একটু খেয়াল নেই তোমার। ঘরের জুতো জোড়া পায়ে ঢুকিয়ে বলল বিনোদ। লক্ষ্মী কপাল কুঁচকে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। ফলে মেরুন রঙা সুতির শাড়ির আড়ালে সদ্য 9 মাসে পদার্পণ করা স্ফীত পেটটা আরো দৃশ্যমান হয়ে উঠল। সেটি দেখতেই বিনোদ যেন হুঁশ হারালো। আফসোসের কণ্ঠে বলল, ঠিক এর জন্যই আমার কাজে যেতে ইচ্ছা করে না। মনে হয় যেন সারাক্ষণ তোমার সামনে বসে থাকি আর তোমায় মন ভরে দেখি। গোপাল আসলে তো আর এই রূপ থাকবে না। ওহ গোপাল, আসলে আর আমাকে আপনার ভালো লাগবে না? সেটা নয়, ভুল বুঝছো তুমি। গোপাল আসলে তো আর এই ফুলকো লুচির মতো পেটটা থাকবে না। এতে তোমায় ভালো মানায়, একদম আদুরে পুতুল। জবান দেখছি আজ সকাল সকাল ভারী রোমাঞ্চকর মুডে রয়েছে। লক্ষ্মী সুর টেনে বলল। কোমরে আঁচল গুজে ধীরে ধীরে রান্নাঘরে ঢুকলো। তার পিছু পিছু বিনোদও ঢুকলো। আমি সবসময়ই রোমান্টিক মোডে থাকি, শুধু দেখতে পারছি না গোপালের জন্য। সারাক্ষণ গোপাল গোপাল করছেন কেন? ও তো মেয়েও হতে পারে। সেটা তো আজ দেখা যাবে। ডক্টর ম্যাডাম বলেছে রাত 8টায় হসপিটালে যেতে, তখন ঝঞ্ঝাট কম থাকবে, সে সময় নিয়ে তোমায় দেখতে পারবে। আপনি কখন আসবেন? আটার কৌটো হাতে নিয়ে জিজ্ঞাসা করলো লক্ষ্মী। সন্ধ্যায় আরতি একসাথে দেব। সত্যি? সত্যি। ধন্যবাদ। আমি অনেক উত্তেজিত হয়ে আছি। জানেন, ডাক্তার ম্যাডাম আজ বলবে ও মেয়ে নাকি ছেলে। আমার গোপাল আসবে। ইস, মা লক্ষ্মীও আসতে পারে। লক্ষ্মী আছে আমার ঘরে, এখন একটা গোপাল চাই আমার। আচ্ছা আচ্ছা, দেখা যাবে কে জিতে। দেখে নিও। বলেই বিনোদ লক্ষ্মীর হাত থেকে আটার কৌটোটা নিয়ে নিল। ওটা নিয়েছেন কেন? আজ নাস্তা আমি বানাবো, কি খাবে বলো? আপনার কাজ নেই? আছে, কিন্তু তার এখনো অনেক সময় বাকি। একটু দেরি করে গেলে সমস্যা হবে? আচ্ছা, তাহলে লুচি আর ছোলা ডাল রান্না করুন। যথাজ্ঞা মহারানী।
বিনোদ নতমস্তকে বলল। লক্ষ্মী খিলখিলিয়ে হেসে উঠল, এক হাতে স্ফীত পেট আঁকড়ে। বিনোদ তা মন ভরে দেখল। বিগত মাসগুলোতে সে এক অন্য লক্ষ্মীকে দেখছে, যে চঞ্চল, সারাক্ষণ হাসে, কিছুক্ষণ পর পর পুজোর ঘরে ঢুকবে, বারান্দায় থাকা তুলসী গাছে পানি দেবে, এখান থেকে ওখানে ছুটবে আর পেট আঁকড়ে একা একা কথা বলবে অনাগত সন্তানের সাথে। বিনোদ মাঝে মধ্যে অপরাধ বোধে ভোগে। মেয়েটি আগে কত কিছু সহ্য করেছে, সে ঠিকভাবে তার ভালো থাকা নিশ্চিত করতে পারেনি। তাই ভেবে সেদিনের পর থেকে সে আর নিজের বাড়িতে ফেরেনি। দূর থেকে ছেলের দায়িত্ব পালন করেছে। সে পক্ষপাতিত্ব করছে না, শুধু সঠিক যেটা তার সঙ্গ দিচ্ছে। তার মা পরিবার যদি সঠিক হতো তবে সে কখনোই লক্ষ্মীকে নিয়ে ঘর ছাড়া হতো না। তার বাবা মা ভুল, লক্ষ্মীও তার দায়িত্ব। একটা মেয়ে সব ছেড়ে তার কাছে রয়েছে, নিজের সুখ দুঃখ ভাগ করে নিচ্ছে তার সাথে। মা বাবার মতো তার খারাপ ভালো দেখার দায়িত্বটাও তো তার। আর তাতে যদি তাকে ঘর ছাড়তে হয় তবে তাই ঠিক। দুপুর 3টে, শিয়াশা রেডি হচ্ছে হাসপাতালের জন্য। বিকাল 4টে থেকে রাত 8টা চেম্বারে বসতে হবে। তারপর লক্ষ্মীকে দেখবে এবং রাত 10টায় একটা সার্জারি রয়েছে। ওভার সাইজের সাদা রঙের টি শার্ট, কালো ঢিলে ঢালা একটা হাই ওয়েস্টেড প্যান্টের সাথে ইন করে পরে নিল। গলায় স্কার্ফ ঝুলিয়ে ব্যাগ রেডি করে নিল। অ্যাপ্রন হাতে নিয়ে বের হতে গেলে সাইফ হাজির হলো তার ঘরে। সে মিষ্টি হাসলো। কি হয়েছে পাপা? আজ হাসপাতালে না গেলে হয় না বাচ্চা। কি বলছো? কত অসুস্থ মানুষ অপেক্ষা করে আছে আমার জন্য বাবা। আর তাছাড়া আজ আমার খুব কাছের একজনও আসবে ট্রিটমেন্ট করাতে। তারপরে একটা সার্জারি রয়েছে। এতগুলো মানুষকে অসুস্থতা নিয়ে আমি অপেক্ষা করাবো? আমি সেটা বলছি না। হাসপাতালে তো আর একজন ডাক্তার নয়, অনেকজন রয়েছে। তাদের দিয়ে আজ কোনোভাবে ম্যানেজ করা যায় না? তারা আমার কাছে চিকিৎসা নিবে, তাই তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। অন্য ডক্টরের কাছে নিতে হলে প্রথমেই তার কাছে যেত। কিন্তু তুমি এমন করছো কেন? আজ ঘরে কোনো দরকারি কাজ আছে? না, এমনিতেই বাইরের পরিবেশ তো ইদানিং খুব বেশি ভালো যাচ্ছে না। তাই দেখছো না পাহাড়ি এলাকাগুলোতে কি পরিমাণ সন্ত্রাসীদের অরাজকতা বাড়ছে। তা তো সবসময় হয়, তার জন্য তো আর জীবন থেমে থাকে না পাপা। যা হওয়ার হবেই, তুমি চিন্তা করো না, আমি গাড়ি নিয়ে যাব। সাইফ এলোমেলো দৃষ্টিতে তাকালো। মনটা অস্থির হয়ে পড়েছে তার। কিন্তু শিয়াকে কিভাবে বোঝাবে? সে জোর জবরদস্তি মুখে হাসি টেনে মাথা নাড়ল। শিয়া মৃদু হেসে বেরিয়ে গেল। আশ্রমের বাচ্চাদের সাথে দেখা করে সেখানে থেকে হাসপাতালে চলে যাবে। আগে থেকেই হাসপাতালে শিয়াশার চিকিৎসা সেবার আলোচনা হতো। এখন পরিপূর্ণ ডাক্তার হয়ে ওঠার পর সেই সুনাম যেন এখন ইচ্ছে মতো ডানা ঝাপটাতে লাগলো। একজন দায়িত্ববান ডাক্তার, ভালো ডাক্তার হিসেবে যদি কারো নাম আসে তবে সেটা ডক্টর শিয়াশা চৌধুরী। রাত 8টায় শিয়াশা চেম্বার থেকে বের হলো রোগীদের দেখা শেষ করে। ঘড়ির দিকে বারবার তাকালো। এতক্ষণে লক্ষ্মীর এসে যাওয়ার কথা ছিল, এলো না কেন? দুজনেই তো কি আগ্রহী চেক আপের জন্যে বললে হলো 1 ঘন্টা আগে এসে হাজির হবে দুজনে। আজ বলেছিল আল্ট্রাসোনোগ্রাফি করে বলবে তাদের সন্তানের লিঙ্গ, সাথে ডেলিভারির ডেটও দিবে আজ। সে অলস পায়ে হেঁটে করিডোরে গেল। রাতের থমথমে আকাশ কেমন যেন মন মরা। সমীরণের নিস্তব্ধতা ছমছমে, যেমনটা অশনির ধেয়ে আসার পূর্বে নিশ্চুপ নিথর থাকে। গাছের পাতা নড়ছে না। প্রকৃতি ফিসফিসিয়ে যেন বলছে মৃত্যুর আহাজারি ভেসে আসবে ক্ষণকাল বাদেই। মনটা কেমন ছটফট করে উঠল শিয়াশার। বাবা বলেছিল বাহিরের অবস্থা তেমন একটা ভালো না, হয়তো তার জন্যেই সে সবকিছুকে এমন অস্বাভাবিকভাবে দেখছে। নিজের ছটফটানি কমাতে নৌমিতার কেবিনে চলে গেল। মেয়েটি প্রচুর চপল, হাসি খুশি, প্রাণবন্ত, অপদার্থ, অশনিকেও হাসিয়ে ছাড়বে। নৌমিতার কেবিনে ঢুকতেই ফোনে শব্দ করে উঠল। মেসেজ এসেছে। বাবার মেসেজ দেখে সে ওপেন করলো। গোটা গোটা অক্ষরে লেখা, আমি না আসা পর্যন্ত হাসপাতাল থেকে বের হবে না। সে মুচকে হেসে ফোনটা পকেটে ঢুকিয়ে রাখলো। বাবা ওভার পজিটিভ তাকে নিয়ে। ধীর গতিতে ট্যাক্সি চলছে। লক্ষ্মীর প্রেগনেন্সির পর থেকে বিনোদ কখনো ট্যাক্সি ছাড়া বের হয়নি।
চালক কেউ বলে স্মুথলি চালাতে। লক্ষ্মী চটপট করছে, কতক্ষণ জানালার বাহিরে উকি দিয়ে বাহিরের যানজট দেখছে, তো কখনো বিনোদকে চিমটি কাটছে বলছে। গাড়ি জোরে চালাতে বলেন, এখনো পৌঁছাচ্ছি না কেন? বিনোদ তখন কড়া চোখে শাসিয়ে দেয় লক্ষ্মীকে। এত তাড়াহুড়োর কি আছে? লক্ষ্মী তখন ভেজা বিড়ালের মতো চুপটি করে বিনোদের পা ঘেঁষে বসে থাকে। অন্ধকার কানাগলি পার হয়ে হাইওয়েতে উঠে কিছু দূর গেলেই ট্যাক্সি থেমে যায়। লক্ষ্মী ফের ছটফটিয়ে উঠে, তারা কি পৌঁছে গিয়েছে? বিনোদ বলল, কি হলো দাদা, থামলে কেন? দাদা, মনে হচ্ছে সামনে কোনো দাঙ্গা বেঁধেছে। কিছুক্ষণ আগেও তো ছিল না, এখন আবার এগুলো কোত্থেকে আসলো বুঝতে পারছি না। ড্রাইভার চিন্তিত লোচনে বলল। লক্ষ্মীর মন কু ডেকে উঠল। নয়া মায়েদের এই এক সমস্যা, পান থেকে চুন খসলেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। লক্ষ্মী ভয়াল দৃষ্টিতে তাকিয়ে নিজের পেট আঁকড়ে ধরল। বিনোদ চোখে তাকে আশ্বস্ত করলো। কিছু হবে না লক্ষ্মী, আমরা অন্য রাস্তা থেকে যাব। বলেই সে ড্রাইভারের উদ্দেশ্যে বলল, দাদা আপনি অন্য রাস্তা দিয়ে চলুন। দাদা, আগে আপনি বাহিরে তো দেখেন। ড্রাইভারের ভয়ার্থ কণ্ঠ। বিনোদের বুকের ভেতরটা কেমন করে উঠল। একটু আগেও তো তাদের চারপাশে কোনো আগুন ছিল না, তবে এত আগুন কোত্থেকে আসলো? গাড়ি আগেও যেতে পারবে না, পিছেও যেতে পারবে না। চারিদিকে চিৎকার চেঁচামেচি, গোলাগুলির আওয়াজ আহাজারি ভেসে আসছে। তারা থানচিতে আটকে আছে। থানচির বাসিন্দারা প্রায়শই এমন দুষ্কৃতির শিকার হয় অযথা কারণবিহীন। কত নারী, শিশু, বৃদ্ধ অযথা প্রাণ খুইয়ে ফেলে অজ্ঞাত ঘাতকদের হাতে। তবে আজ তারাও কি সেরকম কিছুর সম্মুখীন হতে হচ্ছে? মনে ভয়, শঙ্কা, রক্তের প্রবাহ যেন দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে। লক্ষ্মী বিনোদের হাত আঁকড়ে কান্না করছে। বিনোদ শক্ত করে আগলে নিল লক্ষ্মীকে। কিছু হবে না সোনা, কেঁদো না। গাড়ি যাবে না তো কি হয়েছে, আমরা এখান থেকে হেঁটে বেরিয়ে যাব। ড্রাইভারের ভাড়া মিটিয়ে বিনোদ ধীরে ধীরে নেমে পড়লো গাড়ি থেকে লক্ষ্মীকে। ওগো শুনছেন, এটা তো অনেকটা রাস্তা, এভাবে কি করে হাঁটবো আমি? যতটুকু পারো ততটুকু চেষ্টা করো লক্ষ্মী, বাকিটুকু আমি আসি না, চিন্তা করো না। তারা হাঁটা ধরলো। দুপা হাঁটতেই দেখলো কারা যেন ছুটছে এদিকে। তারা তাড়াতাড়ি পায়ের গতি চালালো। অন্ধকার ভেদ করে কিছু মেয়ে আর মহিলারা দৌড়চ্ছে। তাদের পেছনে মুখ ঢাকা কয়েকজন ঘাতক। নিমেষেই তাদের অস্ত্রের নাগালে চলে আসলো মেয়েগুলো। চোখের সামনে অতগুলো মেয়েকে কুপিয়ে হত্যা করতে দেখে লক্ষ্মী চিৎকার করে উঠল। ভয়ানক কিছু চোখের সামনে ধেয়ে আসতে দেখে বিনোদ তৎক্ষণাৎ লক্ষ্মীকে কোলে তুলে নিল। 9 মাসের একজন গর্ভবতী মহিলাকে নিয়ে দৌড়ানো অসম্ভব হলেও জীবন মরণের খেলায় বিনোদের মধ্যে যেন একজন বাবা, একজন স্বামীর শক্তি একসঙ্গে ভর করলো। সে প্রাণপণে ছুটছে ভারী শরীরটাকে নিয়ে। লক্ষ্মী চোখ বন্ধ করে জড়িয়ে ধরে আছে বিনোদকে। আর কয়েক পা এগোলেই সে অন্ধকার গলিতে ঢুকতে পারবে। তখন আর এত ভয় থাকবে না। কোথাও লুকিয়ে থাকা যাবে, তবে সেই সময়টুকু বোধহয় সৃষ্টিকর্তা আর দিল না। ধাতব কিছুর আঘাতে বিনোদের কোল থেকে অদূরে ছিটকে পড়ল লক্ষ্মী। বিনোদ তখনও দৌড়চ্ছে লক্ষ্মীর দিকে। নিজের শরীরে অজস্র রক্তকণা ঝরছে তখন। দিল না যেতে কংক্রিটের রাস্তায় ব্যথিত শরীরে চিৎকার করতে থাকা মেয়েটির কাছে যেতে দিল না। বিনোদকে রাস্তায় ফেলে এলোপাথারি মারতে লাগলো। ঘাতকেরা মারছে তবুও আর বিনোদ কান্নারত চোখে রাস্তায় গড়িয়ে গড়িয়ে ছুটছে লক্ষ্মীর কাছে। কত ধৈর্য, কত লাঞ্ছনা, কতটা প্রহর পর একটু দুজনে সুখের দেখা পেয়েছিল। তবে এটাই কি ছিল তাদের ভাগ্যে? তার সন্তানটা কি এখনো বেঁচে আছে? লক্ষ্মী কাতরাচ্ছে পেটের যন্ত্রণায়। সাথে সাথে মাথায় কেউ সজোরে আঘাত করতেই তার মুখ থেকে একদলা রক্ত বের হয়ে গেল। তবুও সে হার মানল না, হার মানবে না সে। কতগুলো অন্ধকার রজনী বাদশে আলোর দেখা পেল। সে মা হচ্ছে, তবে তাদের এভাবে বিনা অপরাধে মারছে কেন? মানুষ মারা বুঝি এতটাই সহজ? নিজের শরীর ছেড়ে দিচ্ছে, তবুও বিনোদ ছুটে এসে কালো মুখোশে আচ্ছাদিত লোকটির পা জড়িয়ে ধরল। বলল, ওকে ছেড়ে দিন, ওকে মারবেন না, ও গর্ভবতী, ওর খুব কষ্ট হচ্ছে, আপনারা আমাকে মেরে ফেলুন, ওকে ছেড়ে দিন দোহাই। লোকটা সজোরে লাথি মেরে দূরে সরিয়ে দিল বিনোদকে। লক্ষ্মীর পেটে লাথি দিয়ে আগের মতোই সশব্দে একটা গুলি ঘাতকের পা ভেদ করে চলে গেল।
সেনাবাহিনীর লোকেরা ঘিরে নিয়েছে চারিপাশ। বিনোদ তখন দেহ ছেড়ে দিতে চাইল সেনাবাহিনীর লোকদের দেখে। সে বহু কষ্টে লক্ষ্মীর কাছে গেল। রক্তাক্ত মাথাটা দুহাতে নিয়ে উদ্ভ্রান্তের মতো বলল, লক্ষ্মী, হাল ছেড়ো না, একটু সহ্য করো, চোখ বন্ধ করো, আমরা এক্ষুনি হসপিটালে পৌঁছে যাব। ওই দেখো, উপরওয়ালা আমাদের বাঁচানোর জন্য তার দুধ পাঠিয়ে দিয়েছে। ওগো, আমি আর পারছি না, আমার জানটা বের হয়ে যাচ্ছে। ঠাকুর আমাদের সাথে এমন কেন করলো? আমি যে মরিও শান্তি পাবো না। আপনাকে একবার বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। এমন কথা বলো না লক্ষ্মী, কিছু হবে না আমাদের গোপালের। তুমিও ঠিক থাকবে, আমরাও ঠিক হয়ে যাব। লক্ষ্মী হাসলো। আমার শরীরে খুন জেগে বাদ নেই, যেখানে রক্ত ঝরছে না তাও। আর বলতে পারলো না, পেট আঁকড়ে চিৎকার করে উঠল সে। রক্তে ভিজে গিয়েছে লক্ষ্মীর নিম্নাংশ। কিছু ঘাতকদের কোনো রকম মাত দিয়ে দর্পণ এক ছুটে এসে লক্ষ্মীকে কোলে তুলে নিল। বিনোদের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনার স্ত্রীকে আমি হাসপাতালে পৌঁছে দিতে পারবো, কিন্তু আপনাকে কিভাবে সাহায্য করব আমি বুঝতে পারছি না। আপনি চারদিকের অবস্থা দেখছেন। বিনোদ উন্মাদের মতো বলল, আমার চিন্তা করার দরকার নেই স্যার, আপনি শুধু ওকে আর আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিন। দর্পণ কিছু বলল না, ছুটল লক্ষ্মীকে নিয়ে। লক্ষ্মী ব্যথিত শরীরে চিৎকার করে উঠল সে বিনোদকে ছাড়া যাবে না। বিনোদ সেদিকে হাসি মুখে তাকিয়ে থাকলো। নিজেকে নিশ্চিন্ত লাগছে, দেহ যদি এখন প্রাণ ত্যাগ করতে চায় তবে আফসোস থাকবে না। লক্ষ্মী সঠিক হাতে পৌঁছে গিয়েছে, তাকে রক্ষা করে নিবে। রক্তে রঞ্জিত দেহটা হেলে পড়ে গেল, পড়তে দিল না, তার আগেই কেউ নিজের বাহু ডোরে আগলে নিল। কামন ইয়াং ম্যান, এভাবে নিজেকে ছেড়ে দিতে পারো না। পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা হয় একজন বাবা, একজন স্বামী। তারা সব পারে, সব। রুমালে মুখ ঢাকা সাইব বিনোদকে কাঁধে তুলে নিল। এতক্ষণ সে দর্পণের কারণেই আসতে পারছিল না। কয়জনকে সাহায্য করা হয়েছে সে করেছে, বাকি সবাই মৃত। এই দুজনকেই সে এখনো জীবিত দেখছিল। একজন দেশসেবক আর যাই হোক প্রাণের ভয়ে লুকিয়ে থাকতে পারে না। সে চাকরিতে নেই তো কি হয়েছে? দেশের সেবা করার জন্য কোনো পদের প্রয়োজন নেই, ইচ্ছা শক্তির প্রয়োজন। বিনোদ ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। সমীরণের নিস্তব্ধতা ভাঙল। অশনির অপেক্ষা করতে করতে তারা হাজির হলো প্রলয় নিয়ে। শত শত মানুষের মৃত্যুর গন্ধে হাসপাতালের পরিবেশ তখন ভারী, যেন কোনো শ্মশান ঘাট। ডাক্তাররা ছুটছে এই ওয়ার্ডে তো ওই ওয়ার্ডে। শেষ পর্যন্ত ডাক্তারেরও কমতি পড়ল। সরকারি হাসপাতাল থেকে ডাক্তার আনতে হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বেশিরভাগই মারা গিয়েছেন। খুব অল্প কয়েকজন বিপজ্জনক অবস্থা থেকে বের হতে পেরেছে, যারা লড়াই করতে পেরেছে নিজেদের সাথে। এমার্জেন্সি ওয়ার্ড থেকে ব্যস্ত গতিতে বেরং মুখটি নিয়ে বের হচ্ছিল শিয়াশা। অ্যাপ্রন রক্তে ভিজে উঠেছে, সেটি পরিবর্তন করে আবার ছুটল। করিডোর পার হতেই আরো আহত নিহত মানুষ নিয়ে ঢুকতে লাগলো নার্সরা। সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তারা পৌঁছে দিচ্ছে। হঠাৎ করেই তার পা দুটো জমে গেল, চোখ দুটো পানি ছেড়ে দিল। রক্তে মাখামাখি খাকি পোশাকে আবৃত কাঠখোট্টা লোকটির কোলে চিরচেনা মানুষটিকে দেখে রক্তে চুবুথুবু লক্ষ্মীকে চিনতে অসুবিধে হলো না তার। বুকের ভেতরটা আর্তনাদ করে উঠল। নার্সরা লক্ষ্মীকে স্ট্রেচারে রাখতে বললেও দর্পণ রাখলো না। সোজা শিয়াশার সামনে এসে দাঁড়ালো, বলল, আমি তার স্বামীকে কথা দিয়ে এসেছি, তার বাচ্চা আর স্ত্রীকে বাঁচিয়ে নেব। আপনার আবার ওয়াদা রক্ষা করতে হবে। তাদের বাঁচিয়ে নেবেন আপনি? নেবেন তো? শিয়াশা নিঃসার তাকিয়ে থাকলো। সৃষ্টিকর্তা না চাইলে তার পক্ষে এটা অসম্ভব। নিঃশ্বাস আটকে বলল, চেষ্টা করব। এতটুকু শুনতেই নিথর দেহটিকে স্ট্রেচারে রাখলো দর্পণ। এক দণ্ডকাল বিলম্ব না করে সে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। প্রধান ফটকে আসতেই ব্যস্ত গতিতে কাঁধে করে ছুটে চলা লোকটির দিকে এক পলক তাকালো সে। রক্তাক্ত বিনোদকে নিয়ে কেউ ছুটছে। তিমিরে ডোবা কামরাটি। বাহির থেকে প্রিয়জন হারানোর আর্তনাদ পাঁচিল ভেদ করে কামরায় প্রবেশ করছে। তবে কামরায় অবস্থানরত নারীটির কর্ণকুহরে সেটি প্রবেশ করছে না। কামরার একদম এক কিনারায় সেটে আছে শিয়াশা। হাঁটু চড়িয়ে মুখে স্কার্ফ গুজে উদ্ভ্রান্তের মতো কাঁদছে সে। সে পারেনি বাঁচাতে লক্ষ্মীর সন্তানটিকে, পারেনি।
লক্ষ্মী তার কেরিয়ারের সবচেয়ে সুন্দর প্রারম্ভ ছিল, তবে আজ যখন নিজের হাতে নিজের চোখের সামনে সব শেষ হয়ে যেতে দেখলো, নিজের কর্মা নিয়ে তার সংশয় সৃষ্টি হচ্ছে। মেনে নিতে পারছে না সে নিজেই। কি সুন্দর আবেগ ঘন দিনটি ছিল যেদিন সে জানতে পেরেছিল লক্ষ্মী মা হচ্ছে। সে কিভাবে মুখ দেখাবে বিনোদ দাদা, লক্ষ্মী আর দর্পণকে কি জবাব দিবে? সে যে তার ওয়াদা রক্ষা করতে পারেনি। লক্ষ্মীর বাচ্চাটিকে তৎক্ষণাৎ সিজারের মাধ্যমে পৃথিবীতে আনলেও সে ছিল মৃত। একটা ফুটফুটে ছেলে হয়েছিল লক্ষ্মীর। এমনিতেই লক্ষ্মীর শারীরিক অসুস্থতার জন্য বাচ্চাটি আগে থেকেই নাজুক ছিল। সেখানে অতটা আঘাত সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না। লক্ষ্মীর অবস্থা আশঙ্কাজনক থাকলেও এখন সে মোটামুটি চিন্তামুক্ত রয়েছে। বিনোদকে আইসিইউতে নেওয়া হয়েছে। কোনো রকম প্রাণটা আটকে ছিল, যে এখনো মৃত্যুর সাথে লড়ছে। এখনো পর্যন্ত ডাক্তাররা খারাপ ভালো কিছু বলতে পারেনি। তবে আশ্চর্যের বিষয় হলো বিনোদের অবস্থা এতটা খারাপ থাকা সত্ত্বেও সে রেসপন্স করছিল। হয়তো স্ত্রী সন্তানের জন্য অবচেতনেও সে লড়ছে মৃত্যুর সাথে। ম্যাম, শিয়াশা ম্যাম। নিজের অ্যাসিস্ট্যান্টের ডাকে শিয়াশা তাড়াতাড়ি করে চোখ মুখ মুছে দৌড়ে গেল দরজার দিকে। কি হয়েছে নূপুর? আরও কোনো পেশেন্ট এসেছে? নো ম্যাম, আপনার একজন পেশেন্ট যিনি আইসিইউতে রয়েছেন, তার রক্তের প্রয়োজন, কিন্তু কোনো জোগাড় হচ্ছে না এই মুহূর্তে। ডাক্তাররা তাড়া দিচ্ছেন। ব্লাড ব্যাংকে যোগাযোগ করনি? করেছিলাম, তাদের কাছে এই গ্রুপের রক্ত এখন সংগ্রহী নেই। কি গ্রুপ? ও নেগেটিভ। ডক্টর নমিতার রক্তের গ্রুপ এটা, তার সাথে যোগাযোগ করুন। শিয়াশার বলতে দেরি আছে, নূপুরের দৌড় দিতে দেরি নেই। ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে শিয়াশা হেঁটে লক্ষ্মীর কেবিনের দিকে গেল। বিনোদের পরিবার আহাজারি করছে। আমি জীবন দেখা আই নাই, আমি তো কিছু জানি না। কতবার কইলাম বিনোদেরে ওই মাইয়ার কথায় ঘর না ছাড়তে। আমার স্যারার মাথাটা তো খাইছে ওই মাইয়া। আমি প্রথম থেকেই জানতাম এ মাইয়া অপয়া অলক্ষী। আমার এত সুন্দর নাতিডারে খাইছে, এখন আমার পোলাডারেও খাইতে লাইছে। হায় ভগবান, তোমারে কি আমি দিনে কম স্মরণ করি? কি খেল দেখাইতেছো? এই অলক্ষণে মাইয়ার থেকে তোমারে রক্ষা করছি এই দিন দেখবার জন্য। মৃত নাতিকে কোলে নিয়ে বিনোদের মা এমন আহাজারি করছে। বিনোদের মায়ের এমন কথায় শিয়াশার ভেতর ক্রোধের স্ফুলিঙ্গ হতে লাগলো। তবে সে সন্তর্পণে সেটি গিলে নিল। আগে বিনোদ লক্ষ্মীর সুস্থ হওয়াই তার কাম্য। সে কোনো কিছু তোয়াক্কা না করে কেবিনে ঢুকে গেল। বিধ্বস্ত নিথর পড়ে আছে লক্ষ্মী, মাথা মুখের একপাশ পুরো ব্যান্ডেজ করা। আরো একবার সব চেক করে সে লক্ষ্মীর পাশে টুল টেনে বসলো। ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাথার আঘাত গভীর, এখানে কেউ ধাতব কিছু দিয়ে আঘাত করেছে। শিয়াশার মনে তীব্র কৌতূহল, এমন কারা করছে, কেনই বা করছে? কি পাচ্ছে তারা এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষ মেরে? নাকি মানুষের মনে ভয় শঙ্কা তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য? আইনের লোক কেন তাদের পুরোপুরি নির্মূল করতে পারছে না? এমন আরো অনেক প্রশ্ন মনে বাসা বাঁধতে লাগলো শিয়ার। বাবাকে আসতে বারণ করেছে সে। আজ কোনো ডাক্তারদেরই শ্বাস নেওয়ার ফুরসত নেই, বাড়ি ফেরা তো দূরের কথা। রাত গভীর হয়। সাধারণ মানুষের লাশ, আহত মানুষের আশা বন্ধ হলেও শেষ রাতে কয়েকজন সেনা সদস্যের লাশ আনা হয়। পালাক্রমে অনেক আহত সেনারা আসতে থাকে। হাসপাতালের সকল ডাক্তাররা সাধ্য মতে চেষ্টা করছে সকলকে চিকিৎসা সেবার আওতায় আনতে। এমার্জেন্সি ওয়ার্ডে শিয়াশা, মৌনিতা সহ আরো অনেকজন ডাক্তার সেনা সদস্যদের চিকিৎসা সেবা দিচ্ছিল। নিজের কাজে মগ্ন শিয়াশা আনমোনা একবার দরজার দিকে তাকায়। চোখে পড়ে দরজার বাহিরে রাখা বেঞ্চিতে মাথা নুইয়ে বসে থাকা কাঠখোট্টা মুখটির দিকে। শিয়াশা সব প্রতিভ চাহনিতে তাকায় সেদিকে। মাথা থেকে রক্ত ঝরছে। আহত। সে একজন নার্সকে বলল কোনো ডাক্তার পাঠাতে তার কাছে। ম্যাম, সকল ডাক্তার ব্যস্ত রয়েছে, অবসরে এখন আর কোনো ডাক্তার নেই। এর জন্যই তো ওই স্যারের ওখানে অপেক্ষা করছে।
শিয়াশা চিন্তিত লোচনে আরো একবার দরজার বাহিরে তাকালো। মাথা থেকে অনেকটা রক্ত ঝরছে, তবে দর্পণের পাশের ব্যক্তিকে দেখে খানিক অবাক হলো। ওটা সুবেদার তথাকথিত প্রতিবন্ধী লোক, তারও একই অবস্থা। আচ্ছা ঠিক আছে, আপনি সাময়িক কিছু মেডিসিন দিন তাদেরকে, আর রক্ত ছড়া বন্ধ করার ব্যবস্থা করুন। আমি ততক্ষণে ওনাকে দেখে আসছি। ওকে ম্যাম। বলেই নার্সটি স্টিলের ট্রে হাতে সেদিকে গেল। নিজের কাজের গতি বাড়ালো শিয়াশা। মাথায় ব্যান্ডেজ করা শেষ হলে নৌমিতাকে বলল, এই নমিতা, তাড়াতাড়ি কর, ওখানে আরও কয়েকজন চিকিৎসাবিহীন আহত বসে আছে। তুই যা, আমি আসছি। নৌমিতা ব্যস্ত কণ্ঠে বলল। কাঁধে কারোর স্পর্শে দর্পণ ঝাপসা দৃষ্টিতে চোখ তুলে তাকালো। শিয়াশা পুরো দেহে একবার চোখ বুলালো। কনুইয়ে মাথায় আঘাত ছাড়া আর কোনো আঘাত নেই। সে বলল, আপনারা আমার কেবিনে চলুন, সেখানে এখন ভিড় নেই, আপনারা আরাম পাবেন, আমিও ঠিকভাবে আপনাদের চিকিৎসা করতে পারবো। আপনার থেকে কেন চিকিৎসা নেব? আপনি কি ডাক্তার? এমন বিষাদীয় বিভ্রাটপূর্ণ একটি সিচুয়েশনে এমন অদ্ভুত অসঙ্গত কথায় শিয়াশা অবাক লোচনে তাকালো সুবেদারের দিকে। গাল ঘাড় বেয়ে রক্ত পড়ছে, তবুও এই লোক এমন কথা কিভাবে বলতে পারছে? আপনার যে মাথা খারাপ তা বারবার প্রমাণ করার প্রয়োজন নেই। আমি জানি আপনার মাথা খারাপ, আপনার চিকিৎসা নিয়ে আর ইচ্ছে নেই। ওকে ফাইন, দরকার নেই, আপনি থাকুন এভাবে। আর যারা কষ্ট পাচ্ছে তাদের অন্তত নিতে দিন। শিয়াশা চিবিয়ে চিবিয়ে বলল, মাথাটা তার ভার হয়ে আছে, শরীর ভেঙে আসছে সেই রাত থেকে ছোটাছুটি করতে করতে। মাথা খারাপ হোক আর যাই হোক, অন্তত একজন ইন্টার্নারের থেকে চিকিৎসা নিয়ে অকালে মরতে চাই না, আর না স্যার চায়। দর্পণের দিকে আঙ্গুল তাক করে বলল সুবেদার। দর্পণের দেহ ঢলে পড়তে চাইছে, তবুও শক্ত হয়ে বসে আছে সে। দুর্বল জড়ানো কণ্ঠে আদেশের স্বরে কোনো রকম বলল, স্টপ ইট সুবেদার সাহেব। কি হয়েছে সিয়া? নৌমিতার কণ্ঠে শিয়া ঘাড় ঘুরিয়ে তাকালো, তপ্ত কণ্ঠে বলল, আরে এই পাগল লোক নিজের ব্যথার উপশম না খুঁজে আমার সাথে তর্ক করছে। নৌমিতা সুবেদারকে এক দেখাতেই চিনে ফেলল। ঠান্ডা গলায় বলল, উনি একজন লাইসেন্সপ্রাপ্ত স্বনামধন্য এমবিবিএস ডাক্তার। আপনার তার কাছে চিকিৎসা নিতে ইচ্ছে না হলে আপনি অন্য কারো কাছ থেকে নিন, কিন্তু যারা অসুস্থ অন্তত তাদের নিতে দিন। বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, হাসপাতালের পরিবেশ এমনিতেই খারাপ। সুবেদার সুচালো দৃষ্টিতে শিয়াশা আর নৌমিতাকে পর্যবেক্ষণ করলো। একজন নার্স এসে দর্পণকে শিয়াশার কেবিনে নিতে সাহায্য করলো, আর সুবেদার সে ব্যথা নিয়ে বেঞ্চিতে ঘাপটি মেরে বসে আছে। সে কোনো মতেই এই ব্যানার্সলেস হাতুড়ে ডাক্তারদের থেকে চিকিৎসা নেবে না। তার আঘাত ততটা গভীর নয়, কিন্তু দর্পণ স্যারের তো আঘাত বেশি লেগেছে। তার এই মুহূর্তে চিকিৎসা নেওয়া প্রয়োজন। নৌমিতা একটা পানি ভর্তি গ্লাস এনে একজন নার্সের হাতে দিয়ে সুবেদারকে দিতে বলল। নার্সটি তার কথা মতো গ্লাসটি সুবেদারকে দিল। ক্লান্ত অবসন্ন দেহে পানির গ্লাস দেখে সুবেদার একটু খুশি হলো। ঢকঢক করে খেয়ে ফেলল। 5 মিনিটের মধ্যে সুবেদার ঘুমে ঢলে পড়ল। নৌমিতা অলস হেঁটে সুবেদারের সামনে এসে দাঁড়ালো। নির্বোধ লোক, নিজের ভালো পাগলও বোঝে, আর এই লোক ব্যথা শরীরে ইগো দেখাচ্ছে। এই, এটাকে আমার কেবিনে নিয়ে যান তো। নেভু নেভু চোখে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে। শরীর বারংবার নিজেকে ছেড়ে দিলেও সে তথস্থ হয়ে বসে আছে। আঘাতের জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে শিয়াশা ব্যান্ডেজ করছিল। হঠাৎ করেই দর্পণ হেলে পড়তে চাইল। সে ধরে ফেলল। সুচালো দাড়িযুক্ত গালে আলতো থাপ্পড় দিয়ে বলল, হ্যালো মেজর, খারাপ লাগছে, আর একটু ধৈর্য। বলতে বলতেই শিয়াশার নজর গেল পেছনের দেওয়ালে রক্তে রঞ্জিত হয়ে আছে। সে দর্পণের পেছনে উঁকি দিতেই আশ্চর্য হয়ে গেল পৃষ্ঠদেশের বা কাঁধ বরাবর গুলিবিদ্ধ। সে আর্তনাদ করে উঠল। এতক্ষণ কিভাবে বসেছিল দর্পণ, তাকে জানানো উচিত ছিল। ফের আহত দেহটা হেলে পড়তেই সে নিজের সাথে জড়িয়ে নিল।
31 বছরের এই জীবনে গলিবিদ্ধ হয়ে পড়ে থাকলেও কেউ কখনো আগলে নেয়নি কিংবা জিজ্ঞেস করেনি কোথাও আঘাত পেয়েছো কিনা। পেশাগত নিয়ম অনুযায়ী সকলের সাথে জড়বস্তুর ন্যায় মূল্যহীন শক্ত খসখসে দয়ামায়াহীন হাতে স্টিলের স্ট্রেচারে ফেলে হাসপাতালে পাঠিয়ে দিত। অবস্থান অনুযায়ী টাকার বিনিময়ে সেখানে উন্নত চিকিৎসা নিয়ে ফিরে আসতো আবার নিজ কর্মে। অন্য সকলের পরিবার দূর দূর থেকে ছুটে আসতো আহত প্রিয়জনকে দেখতে, সেবা যত্ন করে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিত, কিন্তু তাকে দেখতে কেউ কখনো আসতো না। নিজের চিকিৎসা নিজে করিয়ে একা একা ফিরে আসতো। তবে হঠাৎ হঠাৎ জীবন হয়তো নিজের মোড় ঘুরিয়ে নেয়। আর জীবন একটু সদয় হয়েছে বোধহয় কাঠখোট্টা মেজর দর্পণের ওপর। অনাথ চালচুলোহীন ছেলেটার আঘাত দেখে কেউ আর্তনাদ করে উঠেছে, এটা যেন অচেতন মস্তিষ্কেও বিস্ময় নিয়ে এঁটে গিয়েছে। জীবনে প্রথমবার কেউ বুকে আগলে নিয়েছে। ওষ্ঠপুটে দুর্বল হাসি ফুটে উঠল। ভেঙে আসতে যাওয়া দেহটাকে আর ধরে রাখলো না দর্পণ। নিশ্চিন্তে ভর ছেড়ে দিল। ভরসা বলতে এতটুকু সামনের মানবী তাকে আগলে নেবে। নিশ্চল হতে থাকা স্নায়ু তখনও শুনল রিনরিনে নারীর চিন্তিত কণ্ঠ। চোখের সামনে ততক্ষণে সব কালো হয়ে আসলো। দেহ তার চেতনা হারিয়ে ফেলেছে, এতটুকু তথ্য শুধু থেকে গেল মস্তিষ্কে। ম্লান নিঃশ্বার নিশ্চল চাহনি নুইয়ে পড়া উদরের দিকে। গতকাল পর্যন্ত তো এই উদরটা ফুলে টনটনে হয়েছিল। এখানটায় তার সন্তান ছিল। দুজনে একসাথে গতকাল রান্না করেছে, গল্প করেছে, সন্ধ্যা আরতি দিয়েছে। তবে সে এখন মায়ের কাছে নেই কেন? সকলে কি বলে তাকে নাতি চিতায় রেখে শেষকৃত্য সম্পন্ন করে এসছে? এটা কি করে হতে পারে, যার জন্যে সে এতগুলো বছর অপেক্ষা করেছে, লোকের লাঞ্ছনা অপবাদ সহ্য করেছে, বন্ধা উপাধি সাদরে গ্রহণ করে ধৈর্য ধারণ করেছে, সে তাকে একটিবার দেখা না দিয়ে কিভাবে চলে গেল? তার কি মায়ের কথা মনে পড়ল না একটিবারের জন্যেও? পৃথিবীটা কি এতটাই ভিত্তিহীন, যেখানে ভিত্তিহীনভাবে কেউ কাউকে এসে খুন করে যাবে? একটি বহুল আকাঙ্ক্ষিত সন্তানটি তার মা বাবার কথা একবারও চিন্তা না করে তাদের একলা করে চলে যাবে? এতটা নিষ্ঠুর কেন পৃথিবী? বিড়বিড় করতে করতে লক্ষ্মী হাতের ক্যানেলা মাথায় ব্যান্ডেজ অস্থিরভাবে খুলতে লাগলো। নার্সরা ছুটে আসলো লক্ষ্মীর কাছে। উদ্ভ্রান্ত নিঃসার লক্ষ্মী তখন নিজের মধ্যে নেই। বিছানা থেকে নেমে মাটিতে গড়িয়ে পড়ল। হাতের সংস্পর্শে সকল কিছু ছুঁড়ে ফেলতে ফেলতে চিৎকার করে কেঁদে উঠল। পৃথিবী এত নিষ্ঠুর কেন? আমার বাচ্চাটাকে ওরা মেরে ফেললো কেন? সে কোথায়? সে তার মায়ের সাথে দেখা না করে কিভাবে চলে গেল? সে কি জানে না তার মা বাবা তার জন্য কত কিছু সহ্য করেছে, কতটা ভালো অপেক্ষা করেছে? তবে সে একটা বার আমাদের কথা চিন্তা করলো না কেন? ছিটে ফোটা রক্তে টাইলসের মেঝে রঞ্জিত হয়ে গেল। পেটের সেলাই ছিঁড়ে গিয়েছে। ক্যানেলা ছিঁড়ে রক্তের স্রোত বয়ে গেল মেঝেতে। নার্সটা ছুটে গিয়ে শিয়াশাকে ডাকলো। শিয়াশা আসতেই উদ্ভ্রান্ত লক্ষ্মীকে দেখে হতবাক হয়ে গেল। সে কোনো মতে লক্ষ্মীকে আঁকড়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। অশ্রুসিক্ত নয়নে ফের সেলাই করা জায়গায় সেলাই করতে লাগলো। অনুভূতিহীন তাকিয়ে রইল সন্তান হারানোর হাহাকারে নেতিয়ে পড়া এক মায়ের দিকে। চেহারায় লাবণ্য একদিনেই নষ্ট হয়ে গিয়েছে। বিনোদকে এখন আশঙ্কা মুক্ত স্ত্রী সন্তানের জন্যে শেষ পর্যন্ত সেও লড়াই করে টিকে গিয়েছে। এই যাত্রায় সৃষ্টিকর্তা অনেক দয়া করেছে। সন্তানহারা মেয়েটাকে বিধবার তকমা লাগতে দেয়নি। মেয়েটি অন্তত বেঁচে থাকতে পারবে, তাকে সামলে নেবে বিনোদ। বান্দরবানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে প্রায় 3 দিনের মতো লেগে যায়। বিকাল 4টেই দর্পণের জ্ঞান ফেরে। দীর্ঘ 72 ঘন্টা চেতনাহীন মস্তিষ্ক সচল হয় ধীরে ধীরে। নিভু নিভু চোখ দুটো খুলে তাকালো। ঝাপসা হয়ে থাকা দৃষ্টি পরিষ্কার স্বচ্ছ হতে সময় লাগলো। বালিশে মুখ কাত করে উবু হয়ে শুয়ে আছে দর্পণ। দৃষ্টি পরিষ্কার স্বচ্ছ হতেই চিরচেনা মুখটি ভেসে উঠল দৃষ্টিতে। রিপোর্টে চোখ বুলিয়ে হাতে থাকা ইঞ্জেকশনটা স্যালাইনের ভেতর পুশ করে দিল।
বিছানায় তাকালে একজোড়া সরু তীক্ষ্ণ নিটল দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। সে মৃদু হাসলো। গুড ইভিনিং ম্যামজোর, শরীর ভালো লাগছে? দর্পণ সপ্রতিভ হলো আর সে অসুস্থ বদন টেনে তুলল। কড়া পোড়া দেহটা বিছানার হেডবোর্ডে এলিয়ে দিল। শিয়াশা চেঁচিয়ে উঠল। পিঠ বিছানায় ঠেকিয়েছেন কেন? ব্যথা পাবেন, রক্ত বের হয়ে যাবে ব্যান্ডেজ থেকে। ডোন্ট ওয়ারি ডক্টর, ইটস অল রাইট। মৃদু কণ্ঠে বলল দর্পণ। ইটস অল রাইট বললে কিভাবে হবে? আপনি ব্যথার জায়গাটা ব্যথা দিচ্ছেন কেন? সহ্য ক্ষমতা আরও বাড়ানোর জন্য। এতটুকু ব্যথায় কিছু হবে না। ম্লান দৃষ্টি মেয়েটির দিকে তাক করে বলল। শিয়াশা বোকার ন্যায় ভ্রু কুচকে বসে রইল। শিয়াশার হাবাগোবা প্রশ্নবিদ্ধ ভাবভঙ্গি উপেক্ষা করল দর্পণ। দুই আঙ্গুলে কপাল ঘষে আদেশের স্বরে বলল। মাথাটা ভার হয়ে আছে, মাথাটা টিপে দিন ডক্টর। শিয়াশার বিভ্রম যেন আরো বেড়ে গেল। সে বিভ্রান্ত নিয়ে শুধায়। জি। মাথাটা টিপে দিন। এটা আমার কাজ নয়। এটা আপনার কাজ হবে কেন? এটা একজন ডক্টরের কাজ। একজন ডক্টরের দায়িত্ব হলো রোগীদের সেবা দিয়ে সুস্থ করা। এখন এখানে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে ডক্টরকে ওষুধ খাইয়েই রোগীকে সুস্থ করতে হবে। রোগী যদি মাথা টিপে দিলে সুস্থ হয়, আরাম বোধ করে, তাহলে ডক্টর রোগীর মাথা টিপে দিতে বাধ্য। কারণ তার কাজ কি? রোগীর সেবা করে তাকে সুস্থ করা। শিয়াশা হা হয়ে শুনল কাঠখোট্টা মেজরের লজিক। কি হলো, আমি ঠিক বলেছি না? ফের দর্পণের প্রশ্নে শিয়াশা ঘন ঘন মাথা নাড়ল। সে ঠিক বলেছে। তাহলে মাথা টিপুন, ফাস্ট। শিয়াশা বিভ্রম নিয়ে দর্পণের মাথা টিপতে শুরু করলো। দর্পণ মুচকি হেসে পাশের টেবিল থেকে পেপার হাতে তুলে নিল। চোখ বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো। আপনাকে একজনের দায়িত্বে দিয়েছিলাম, সে ঠিক আছে? শিয়াশার মুখশ্রীতে মলিনতা ছেয়ে গেল। নতমস্তকে বলল। বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। তার হাজবেন্ড আর সে ঠিক আছে? হুম। সৃষ্টিকর্তা যা করেন আমাদের ভালোর জন্য করেন, এর জন্য মন খারাপ করা কিছু নেই। আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করেছেন। আদ্যপ্রান্ত দেখতে লাগলো কাঠখোট্টা মেজরকে শিয়াশা। তার মন খারাপের কথা কিভাবে জানলো দর্পণ? নরম হাতের স্পর্শে ওষ্ঠপুটে মৃদু প্রশান্তির হাসি নিয়ে হেডবোর্ডে মাথা এলিয়ে আছে দর্পণ। জীবনে কারোর থেকে পাওয়া এই প্রথম সেবাটুকু মন ভরে উপভোগ করছে। অনাথ পরিবারহীন ছেলেটার বুকের ভেতরে তখন তীব্র উত্তেজনারা হুটোপুটি খাচ্ছে। সবসময় এমন কেউ পাশে থাকলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে কি? সৃষ্টিকর্তা কি এটা মঞ্জুর করবে? তীব্র আকাঙ্ক্ষিত মানুষটিকে যখন আমরা পেয়েও একটুর জন্য হারিয়ে ফেলি, সেই অবর্ণনীয় ক্লেশ হয়তো অন্য কোনো কিছুর বিনিময়ে উপশম করা সম্ভব নয়। লক্ষ্মীকে বেশিরভাগ সময় ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। যেটুকু সময় সজ্ঞানে থাকে সেইটুকু সময় সন্তানের জন্য দিশেহারা হয়ে ওঠে, নিজের শারীরিক অবস্থার অবনতি ঘটাচ্ছে। বিনোদের জ্ঞান ফিরে 4 দিন পর। লক্ষ্মীর সাথে এখনো পর্যন্ত তার দেখা হয়নি। যখন থেকে শুনেছে তার সন্তানটা পৃথিবীর আলো দেখতে পারেনি, তখন থেকেই থম মেরে বসে আছে। নিষ্প্রভ নিষ্প্রাণ অনুভূতিহীন বিনোদের পরিবারের সকলে তীব্র নিন্দা প্রকাশ করছে লক্ষ্মীকে নিয়ে। বিনোদকে বোঝাচ্ছে এই মেয়ে তার জীবনটা ধ্বংস করে দেবে, বাবা হওয়ার সুখ দিতে পারবে না, তার জীবনে অন্ধকার নেমে আসবে। এমন অলক্ষণে মেয়ের সাথে থাকলে সে যেন সম্পর্ক ছেদ করে দেয়। বিনোদ মাথা তুলে তাকায় মা, ভাই, ভাবি, পরিবারের সকলের দিকে। সকলেই তার ভালো চায়, তাই তো তার ভালো থাকার কারণ কেড়ে নিতে চাইছে। তারা কি জানে না ভালোবাসা সমাজের সকল নিয়মের ঊর্ধ্বে? যেই ভালোবাসা সমাজের তৈরি করা নিয়মের কারণে ভালোবাসার মানুষটির হাত ছেড়ে দেয়, সেটা কখনো ভালোবাসাই হতে পারে না। সন্তান জন্ম দিতে না পারলে সেই মেয়েটির সাথে সংসার করা যাবে না, তাতে যত ভালোবাসার মানুষই হোক না কেন, এটা সমাজের নিয়ম। আর এই সমাজের নিয়ম যেই পুরুষেরা মেনে চলে তারা মেরুদণ্ডহীন পুরুষ। একটা সন্তান কখনোই একটা সম্পর্কের মুখ্য হতে পারে না। সত্যিকারের ভালোবাসা থাকলে আরো বহু উপায়ে বাবা মায়ের সুখ লাভ করা যায়। ধৈর্য ভালোবাসা থাকলে সৃষ্টিকর্তাও হয়তো একদিন মুখ তুলে তাকাবে।
এমন চিন্তা ভাবনা যেই পুরুষ বহন করে সে নিঃসন্দেহে সুপুরুষ। বিনোদ তন্মধ্যেই একজন সুপুরুষের কাতারে পড়া লোক, যার ভালো থাকার জন্যে লক্ষ্মীকে প্রয়োজন, তাতে সে বাবা হওয়ার সুখ দিতে পারুক বা না পারুক। আর তাছাড়া ডাক্তার ম্যাডাম তো বলেছে লক্ষ্মী সুস্থ হলে আবারও মা হতে পারবে। তবে চিন্তা কিসের? শরীরের হাড় ভাঙা যন্ত্রণা ফিকে লাগছে বিনোদের কাছে। লক্ষ্মী সুস্থ আছে এতটুকুতেই সে খুশি, সন্তুষ্ট। মুচকি হেসে সকলের উদ্দেশ্যে বলল, তোমরা অনেক কষ্ট করেছো সকলেই কয়েকদিন, আর কষ্ট করতে হবে না তোমাদের। এখন সকলে বাড়ি যাও, বিশ্রাম নাও। আমার আর লক্ষ্মীর বোঝাপড়া আমরা বুঝে নেব। যাও যাও, তাড়াতাড়ি যাও, দেরি করো না।